আমাদের তো এমন কিছু নেই যে আমরা ওই দেশে স্থানান্তর হয়ে বিনিময় করে বা চলে গিয়ে আমাদের কিছু, আমরা কি করি, আমাদের বাবারা আমাদের চুল দাড়ি কেটে বেড়ায়, এটা আমাদের বংশের জীবিকা, দুয়ারে দুয়ারে খাটে। প্রত্যেক মানুষেরই তো দরকার, সেই মুসলমানের দরকার দাড়িটা চুলটা কেটে দেওয়া, হিন্দুরও দরকার। তো এরা তো এত নিম্ন বর্ণের নিম্ন বর্গের মানুষ, সেই সম্প্রদায়ের থেকে তো তাদের ভাবনাটা হয়নি। আমি অন্যের কথা বলতে পারবো না, তার কারণ আমি তো জানি না। সুতরাং আমাদের কখনো বাবারা কখনো মনে হয়নি যে আমরা ছেড়ে যাই, কিন্তু এক সময় ধীরে ধীরে উপলব্ধ করতে লাগলেন তারা যে হিন্দুরা আমরা যারা রয়েছি এখানে মাগুরাতে, মাগুরা গ্রামে, গঞ্জর হাট থেকে অনেকটা দূরে, চারপাশে নদী নালা, বাওড় জঙ্গল, সেই জায়গা থেকে বিভিন্ন রকমের মানুষের মধ্যে যে একটা সম্প্রীতি বা যেরকম ছিল, তার থেকে মনে হচ্ছে একটু বদলে যাচ্ছে, ধীরে ধীরে বদলাচ্ছে। কেমন বদলা না, সমাজ চিত্রে, বাড়ি ঘরদোর, শিক্ষা দীক্ষায় না, বদলটা হচ্ছে আচার আচরণে। এই বাচ্চা, সমাজের মধ্যে যে বদলটা হয়েছে অজান্তেই ঘটে গেছে। কিন্তু এমনকি আমি স্কুলে যাচ্ছি, স্কুলের তো সে তো তার কাছে শব্দটা নেই, সে কিন্তু বাবার কাছে শুনেছে, সে কিন্তু কাকার কাছে শুনেছে যে হিন্দুদের গালিগালাজ মানে বলো, আক্রমণটা, সে তখন মাথাটা নিচু করবে, তখন ধাক্কা লাগতো, কষ্ট লাগতো, আর কিছু নয়। কিন্তু এর জন্য কোনো দাঙ্গা হয়েছে, মারামারি হয়েছে, খুনোখুনি হয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, এটা কিন্তু নয়। এর মধ্যে যেটা হয়েছিল সেই সময়ের কথা, 64-63 আইয়ুব খানের সময়, ওই সময় তার শাসনকালে হিন্দু রমণী মেয়েদের, আমাদের হিন্দু পাড়া থেকে অনেক মেয়েদের তুলে নিয়ে গেল জোর জোর করে। এটা একটা আতঙ্ক তৈরি হয়ে গেল কিন্তু হিন্দুদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে, গ্রামে গ্রামে। কিন্তু এইটা সেই সংখ্যা কিন্তু খুব কম, 1%। দোষ পড়ে গেল কিন্তু সমগ্র মুসলমান সমাজের প্রতি। কিন্তু এতে সংখ্যালঘু মানুষরা, বিশেষ করে হিন্দুরা, আতঙ্কিত হয়ে গেল যে দেশটা বোধহয় আমাদের নয়। এই মাগুরা গ্রামে একটাই রেডিও ছিল, সেটা হচ্ছে যে গিয়ে সেই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিল্লির খবর হতো, তারপরে স্থানীয় সংবাদ হতো। এই সংবাদ শোনার জন্যে অনেক আগে থেকে বাবা ওই রেডিও শুনতে, সংবাদ, আকাশবাণী কলকাতা। এটা যে তখন খবর বলছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় স্থানীয়, আর ওখান থেকে হচ্ছে ইভা নাগ, নীলিমা সান্যাল, এটা যেন তরঙ্গের মতন ভেসে আসতো, আমার কানে এখনো বাজে। সেই সময়ের কথা, সেই 60s কথা, লেট 60s কথা। আর ওই শোনা মানে বাবা এমনি খবর শুনে কি করবে, একটা নিরক্ষর মানুষ, খবরটা তার কাছে কিছু নয়। খবরটা মানে আমরা মনে প্রাণে বিশ্বাস করে গেছি ভারত মানে হিন্দুদের একটা আশ্রয়স্থল, ওটা আমাদের দেশ, হিন্দুদের জায়গা। আবার কখনো কখনো হিন্দুস্তান মানে তো হিন্দুদের জায়গা। এই জায়গার থেকে বোধহয় ওরা আমাদের একদিন জায়গা দেবে। ওরা হয়তো ইতিমধ্যে দণ্ডকারণ্যেতে চলে যাচ্ছে, সুদর্শন শাহ চলে গেল, ওরা দণ্ডকারণ্যেতে জমি পেয়েছে, 3 কাঠা জমি পেয়েছে, এই সংবাদও পৌঁছে। এই বিভিন্ন জায়গায় গেলে ক্যাম্প, কলোনি, উদ্বাস্তু কলোনি হচ্ছে, তাদের ঘরদোর করে দিয়ে আমরা নানান রকম খবর পাচ্ছি। সেই খবর কেমন আমি তো জানি না, সেটা সত্যি কি মিথ্যে
বড় জোর একটা পোস্ট কার্ড আমরা জানি, আর তো টেলিফোন নেই, কোনো কিছু বার্তা নেই, আর কোনো লোক মুখে হয়তো এই বাবা নানান কিছু মিলেমিশে একটা স্বপ্ন তৈরি হয়েছে, যদিও দেশে যায়, যদি আমরা একটু জায়গা পাই, যদি আমাদের সরকার আমাদের ওই দণ্ডকারণ্যের মতন, দণ্ডকারণ্যের কোথায় কোথায় যদি আমাদের একটু জায়গা দেয়, তাহলে আমাদের একটা ঘর হবে, আর আমরা সবাই মিলে কাজ করব, তাহলে আমাদের একটা আমার ছেলেটা দাঁড়াতে পারবে। এই করে বাবা কী সিদ্ধান্তে বলে চল। অনেক বাধা বিপত্তি হয়েছে, কিন্তু আমার মনটা কিছুতেই মনে হতো আমার এই খেলাধুলো, এই রাস্তা, এই দাড়িয়াকোট, এই চিবুড়ি খেলা, এই গোলক ধাঁধা চোখ বন্ধ করে। তারপরে দেখা গেল যে আমাদের ওই সমাজ থেকে এই নাপিত হওয়ার কারণে ওরাই বলে, এই ওই বাড়ি ওর সঙ্গে খেলছিস কেন? এই জায়গা থেকে আমার খেলার সাথীরাও কিন্তু দূরে সরে গেল, আমার সঙ্গে আর খেলতে নিত না। ওরা খেলাধুলো করতো আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। বিকেলবেলা ইত্যাদি একটা বালক কী করবে, তাকে নিচ্ছে না, কিন্তু খেলাটা তো তাকে টানছে। কিন্তু সেটাও যখন আমাকে ওই রকমভাবে মানে আমাকে কি করে, আমাকে উপহাস করে, তখন আমার ওই পাড়ার একটা ভম্বল ছিল, সেই তার সঙ্গে আমি খেলাধুলা করতাম। কী বলে, ভম্বল চল বলে আমরা দৌড় দিতাম, আরও দৌড়ি করতাম। আমরা ভম্বলও দৌড়েছে আমার সঙ্গে, সে আমার প্রিয় ছিল, কাছের ছিল। তারপরে দেখলাম আমার পাড়ার মানুষ বন্ধুরাও আমার কাছে আর নেই, আমাদের নিচ্ছে না। তখন আমি বললাম, বাবা চলো, আমার আর এখানে ভালো লাগছে না। সম্পত্তি মানে আমাদের ওই বাড়িটাই ছিল, ধরো 18 কাঠার জমি, আরে বড় গ্রামে তো ওইরকম না। 18 কাঠা মানে এখানে ওই 1 বিঘের কাছেই আর কি বলা যায়। বাগান জাগান থেকে টিনের ঘর, এটা ভাঙাচোরা ছিল, সোনের ঘর ছিল, ঢেকি ঘর ছিল, এই উঠোন ছিল, আর আমরা নিজেরাই বাঁশের তৈরি খুঁটি টুটি, ওইটাই আমার জায়গা, ওইটাই তো, ওটা বিক্রি করে এলাম। তা আমাদের এই পাড়া থেকে, হিন্দু পাড়া থেকে দর দিতে লাগে। যখন এই শুনতে পারলো যে এরা তো চলে যাবে মনে করছে, তখন দাম কত বাড়িটার, কেউ বলে 600 টাকা দেবে, কেউ বলে 700 টাকা দেবে, কিন্তু 600 টাকা বা 700 টাকা তো নয়। আমাদের ভাঙাচোরাই বাড়ি হোক, জায়গাটা রয়েছে, এতটা গাছপালা রয়েছে, কিন্তু শেষমেশ আমরা ওই সময়ে আমরা স্থানীয় একটা ব্যবসায়ী, গফুর মিয়া তার নাম, সে আমাদের কাছে কিনে নিল 2700 টাকা দিয়ে 18 কাঠা জমি কিনে নিল। তখন কিন্তু হিন্দু সম্পত্তি রেজিস্ট্রি হয় না, কিন্তু আইয়ুব খানের আমল তো হিন্দু সম্পত্তি রেজিস্ট্রি মানে এনিমি প্রপার্টি বলা হয়েছে, তাকে বলা হয়েছে এনিমি প্রপার্টি, শত্রু সম্পত্তি। বাবা কিন্তু রেজিস্ট্রি করেনি। মাখনকুড়ির কাঁচাগোল্লা ময়রার দোকানে গিয়ে একটা কাগজে লিখে দিয়েছে, সই করেছে, এই সম্পত্তি এবার থেকে এর নামে হলে, এইটুকু। আর বাবা কিন্তু রেজিস্ট্রি করেনি, এটা আমি জানি। এই টাকাটা কি করে আসবো হাতে করে যদি নষ্ট হয়ে যায়? তখন হুন্ডি ব্যবস্থা চালু হয়েছে। এই আমাদের কলকাতায় যে পদ্মা স্টোর্স আছে, হাতিবাগান এবং শিয়ালদায় ছিল, ওদের সঙ্গে হুন্ডি হয়েছে। তখন কিন্তু পাকিস্তানের আমলের টাকার দাম কিন্তু ভারতের থেকে বেশি। 100 টাকা দিলে পরে 130 টাকা ভারতের টাকা পাওয়া যেত, পাকিস্তানের টাকা দেওয়া। এই টাকা থেকে ওই 130, 2700 × 30 কত হচ্ছে, এত টাকা। আমরা কিন্তু ওই টাকাটা পেলাম না। যিনি এই ব্যবস্থাটা করে দিলাম, হুন্ডির ব্যবস্থা করে দিলেন, তার এই কমিশন রয়ে গেল। আমরা কিন্তু এই 2700 টাকায় এসে বললাম, এটা যখন যাওয়া হয়েছিল হাতিবাগানের পদ্মা স্টোর্সে, মালিক বলছে একটা সংকেত দিয়ে দিয়েছিল, বলবেন যে 3 সুপরি। এই 3 সুপরি বলে, আপনি কোথা থেকে আসেন? মালিককে বলছে আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমি ও দেশ থেকে এসেছি, আপনাদের সঙ্গে দেখা। তখনই বুঝে যায়, মানে কোনো রকমভাবে। তখন তাদের মধ্যে লোক মারফত বা কোনোভাবে কথাবার্তা হয়েছিল, যে বলুন, ভেতরে নিয়ে গেল, যে আপনাকে কি বলেছে? যে আমাকে শুধু বলে দিয়েছে 3 সুপরি। ওই 3 সুপরি মানে 3 নং 2700 টাকা, ওই বড় বড় 100 টাকার নোট তখন আমাদের গুনে দিয়েছিল। সেই টাকা এনে ভাড়া বাড়ি ইত্যাদি, দরজা বন্ধ করে রুদ্ধশ্বাসে গুনছি, ঠিক আছে কি না, এপাশ ওপাশ দেখছি, নানান রকম। সেটা অদ্ভুত। 2700 টাকা, জীবনে 100 টাকাই দেখিনি। ওই 12 টাকা ভাড়া একটা ঘর, আর একটা ছিল 18 টাকা। উপরে হচ্ছে হোগলার মানে টালি ছিল, ওই ভাঙা, জানলা দরজা খোলা যেত না, কারণ খাটা পায়খানা, তো মালসা দেওয়া পায়খানা।
আলো নেই, বিদ্যুৎও নেই, দমবন্ধ ঘরে আমরা ছিলাম। আর রাত্রে শুতাম ওই উঠোনের মধ্যে, পাখা নেই তো। গরমকালে কি বিভৎস অবস্থা। 12 ঘর এক উঠোন, যেরকম আছে যতীন্দ্রনাথ নন্দীর উপন্যাস, যে 12টা ঘর আছে, উঠোনটা একটা। ওই বস্তিটা, প্রত্যেকটা বস্তি আসলে এরকম। তখন আমাদের ওই জায়গা দখলের লড়াই হতো রাত্রির বেলা, সন্ধ্যের থেকে। সে অশান্তি, মারামারি, কে দখল করে। কারণ ওই সূর্য মানে মানে ওই প্রকৃতির ঠান্ডা গরমকালে ঘুম এসে যেত, শরীরও খারাপ করতো, সেটা অন্য কথা। আর এই পাশে পেচ্ছাপের গন্ধ নালা নর্দমা দিয়ে বেরোচ্ছে, গুলের আঁচ, গুল কারখানা, কয়লা, এই সমস্ত মিলেই তো জীবনটা গেছে। আর যখন এসছিলাম তখন ভয়াবহ অর্থকষ্ট, খাদ্য সংকট। 67-র যুক্তফ্রন্টের প্রথম 5 টাকা কিলো চাল, মানে এখনকার 5 টাকা মানে হিসাব করে, 67 সালে 5 টাকা কিলো চাল মানে কি অবস্থা। ভুট্টা খেতে শুরু করলাম, ভুট্টার খিচুড়ি, মাইলো, রুটি, ফ্যান দাও, খাদ্য সংকটে এরকম অবস্থা। তো এতগুলো লোক, এই যুদ্ধ শুরু হয়ে গেল। আর দেশভাগ হয়েছে, দেশভাগ তো একটা দুঃখেরই ইতিহাস। জন্ম মাটি তো, যে আতুর ঘরে আমার মা প্রসব করেছে, ওটা তো আমার এত বড় পবিত্র জিনিস, মাটি আর বোধহয় কোথাও হয় না, কোনো মানুষের জীবনে হয় না, যদি সে ভূমিতে সে যদি জন্মগ্রহণ করে। এটা আমার মনে হয়। সেই মাটি যখন বারবার ধাক্কা দেয়, বারবার তাড়া দেয়, বারবার মন খারাপ করে, আর সেইটা নিয়েই কিন্তু আমি বেঁচে আছি। দেশভাগটা হয়েছিল বলে মা, দেশের স্মৃতি, এটা যেমন দুঃখের স্মৃতি। আবার যদি তুমি আলাদা করে আমাকে জিজ্ঞেস করো, খুব নিরপেক্ষভাবে বলি, এই দেশভাগ আমার কাছে একটা অর্জন। এক গাদা ছেলেপুলে হতো, কাঁধে চড়ে বলতো, বাবা তুই লেখা জানিস? পরে যে রে, আমি প্রত্যেকটা বালি, কোথায় কোন ইট আছে, কোথায় কোন গাছ আছে, কোথায় কোন ডুমো মধুর চাক ছিল, তেঁতুল গাছে ঝুলছে, তার মাছি ওরা আমি এখনো দেখতে পাই। আমি যদি দেখতে পাই সেই মধুর চাক দেখবো না? আমার সে ভম্বল কুকুর নেই, আমার রাস্তা নেই, আমার দোআঁশ মাটির উঠোন নেই, আমার সে পিছিল করে সেই সর পড়ে থাকতো বর্ষার পরে, সেইটা নেই, আর আমার সোনের ঘরটা নেই। আমার যেখানে মা আতুর জন্ম নিয়েছিল, যে আতুর ঘরের যে জায়গাটা বড় হয়ে আমি বলতে, এইখানে তোর জন্য আতুর ঘর করা হয়েছিল মা, সেই বাড়িটা আর আমার নেই। সুতরাং ওই স্মৃতিটা স্মৃতি হয়ে থাক, ওই স্মৃতিটাকে নষ্ট করতে চাই না। সুতরাং ওটা আমার কাছে মন্দির, আমার কাছে মসজিদ, আমার কাছে প্রাণ ভোমরা হয়ে থাকুক। যদি যাই, আমার ইচ্ছে আছে যখন আমি অথর্ব হয়ে যাব অথবা চলশক্তিহীন হয়ে যাব, আমার সমাজের প্রতি কিছু দেওয়ার নেই, করার নেই, সংসারেও ব্রাত্য হয়ে যাব, সেরকম যদি হয়, একদম ভবঘুরে মানুষের মতন যদি হয়, একবার আমি সেখানে যাব। ওই স্মৃতি, ওই স্মৃতির বেলাভূমি, ওই গ্রাম, আমার সমাজ, সময়, আমার জন্ম মাটি, জন্মভূমি, আমি না গেলেও আমার কোনো ক্ষতি নেই, কারণ ওটা আমার সারা জীবন বেঁচে আছে। আর যে মুহূর্তে আমি যাব, তার মৃত্যু ঘটে যাবে। ওই মৃত্যুটা আমি ঘটাতে চাই না।